এটা ভালো ছিল, তারপর হঠাৎ করে বিল্ডিং করা শুরু করছে, এখন আওয়াজ মানে টিকা যায় না এমন অবস্থা। আচ্ছা, আজকে গাইনি শুরু করি, ওকে? বিসমিল্লাহ। ও, পপির কোয়েশ্চেন শেষ হয়েছে? না, ওই যে ওইটা ওই বললাম যে 20 নম্বর চ্যাপ্টারে যে, হ্যাঁ, সরি, পেজে যে, হ্যাঁ। ওইখানে কিভাবে লিখবো জিনিসটা, লেখাটা? শোনো, এখানে তো যা এগুলো এখনো লিখছে। গুছাই নেই আপা, বুঝছেন? অনেক কিছু আছি, গুছাইতে টাইম পাই নাই। আমিও গুছানোর টাইম পাইনি আপু, এই সপ্তাহটা একটু খারাপ গেছে। ইনশাল্লাহ সামনে মানে গুছাই ফেলবো। মানে ব্যাপারটা যেটা হইতেছে, ধরো, মানে গুছানো, বুঝি আমি যে এটা আসলে খুবই প্যারা দুইটা মিলানো, কিন্তু মানে একটু এফোর্ট দাও আর কি, চেষ্টা করো। মানে আখেরে তো লাভটা তোমাদেরই, তাই না? জি জি, আপু আমার অবশ্যই। জ্বর আসছিল, তারপর জ্বর আসছে আর কি। সঞ্জিতা জানে, ওরা আমার দুইজনের ইএনটিতে ছিল। ম্যাক্সিলোতে আমার একদিন ওই একসাথে ইভিনিং এর সাথে খুব চাপ গেছে, বুঝছেন? না, তো বুঝতে কালকে পারতেছি। আব্বুকে নিয়ে মানে ডাক্তার গেছে, টাইম পাই আহ নাই। ইয়া করে আসলে চেষ্টা কঠিন হয়ে করতে যায়, হবে। কঠিন হয়ে যায়। আচ্ছা, আমি একটু তাহলে স্লোই যাই, যেহেতু একদিনে ইয়া করে ফেললে কঠিন হয়। আচ্ছা, আপু আরেকটা 20 নম্বর বলছিলাম যে, আমি বলি যে কোয়েশ্চেনটা, আমি তোকে বলি একটু, আমি বলি ইন ডিটেল, তাহলে আস্তে আস্তে তুই শুনলে একটু তোর মানে ভাল লাগবে। সেটা হচ্ছে, কোয়েশ্চেনটা হচ্ছে যে একটা পেডির একটা পেশেন্ট যদি আসে, তাহলে তার ক্ষেত্রে আমরা মানে কিভাবে তাকে আমরা রেডি করব, তাকে আমরা ইভালুয়েট করব, ইভালুয়েশন এবং প্রিপারেশন। আমি শুরুতেই সবসময় একটা কথাই বলতেছি, ইভালুয়েশন এবং প্রিপারেশন হচ্ছে আলাদা কথা। ইভালুয়েশন মানে হচ্ছে হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড অপটিমাইজেশন, রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড অপটিমাইজেশন। এটা হচ্ছে আমার প্রিপারেশন, ইভালুয়েশন। আর প্রিপারেশন মানে হচ্ছে ইভ্যালুয়েশন, আমাদের সেই চারটা কথা, যে আমরা পেশেন্টকে হচ্ছে ইনফরমেশন দিলাম এবং রিটেন অবটেন কনসেন্ট। রিটেন একটা কনসেন্ট। ব্যাপার হচ্ছে জেনেরিক প্রিপারেশন করলাম আমরা, আর হচ্ছে স্পেসিফিক প্রিপারেশন করলাম। স্পেসিফিক প্রিপারেশনটা হচ্ছে আমাদের ওটি পেশেন্ট উপর ভিত্তি করে, পেশেন্টের কোমরবিডিটি কন্ডিশনের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে স্পেসিফিক প্রিপারেশন। আর এরপরে হচ্ছে যে অ্যান্টিসিপেটেড পোস্ট অপারেটিভ কেয়ার নিড, এই চারটা হচ্ছে আমার প্রিপারেশন। এটা যেই হোক, পেডি হোক, গাইনি হোক, সার্জারি হোক, ইএনটি হোক, সবার জন্য কিন্তু, জেরিয়াট্রিক হোক, সবার জন্য কিন্তু সেম থাকবে। আচ্ছা, এই চারটা হেডিং এর আন্ডারে আমার কথা 19-20 হবে। এখন একটা বাচ্চাটার বয়স বলতেছে 6 মাস, ওজন বলতেছে 10 কেজি। তাহলে কি সার্জারি হচ্ছে? ইনগুইনাল হার্নিয়া রিপেয়ার হচ্ছে। তাহলে ইনগুইনাল হার্নিয়া রিপেয়ার, এটা আমাদের প্রথম কথা, যে এটা কি আমাদের ইমার্জেন্সি কিনা। এটা ইমার্জেন্সিও হইতে পারে, তাই না? ইনগুইনাল হার্নিয়া যদি আমাদের কোনো কারণে হচ্ছে টর্শন হয়ে যায়, বা হচ্ছে তখন এটা ইমার্জেন্সি কেস, বা অন্য ইমার্জেন্সি কেসের সঙ্গে সেও আসতে পারে। আচ্ছা, মূলত বেশিরভাগ সময় এটা কিন্তু একটা ইলেকটিভ সার্জারি। আচ্ছা, এখন পেশেন্টটা তাহলে আমরা ইভালুয়েট করব। আমি কি বলছি, যে যে কোনো অ্যান্সারের শুরুতে সবসময় আমরা যেটা করব, সেটা হচ্ছে যে আমরা একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিব। এই লাইন এবং কনক্লুশনের দুইটা লাইন যদি সম্ভব হয়, একটা লাইন যতটুকু সম্ভব হয়, কারণ রিটেনে আসলে লিখে না কুল পাওয়া যায় না। এই কুল না পাওয়ার মধ্যেও যে কোনো কোয়েশ্চেনের শুরুতে এবং শেষে আমি যখন ইন্ট্রোডাক্টরি লাইন এবং ক্লোজিং লাইন দিব, এই জিনিসটা আমার খাতাকে অন্য দুইজনের খাতা থেকে আলাদা করবে। কেন? কারণ হচ্ছে খাতা তো ভাগ হয় চারটা। মানে একটা একটা হচ্ছে দুইটা গ্রুপ, প্রতিটা দুইটা গ্রুপ। তাহলে যখন কাটতে বসে, ধরো মানে এক্সামিনারের কাছে কিন্তু সবার, মানে একজনের কাছে 1 2 3 4 সব যায় না। কারো কাছে হচ্ছে শুধু পেপার 1 গ্রুপ 1 যাবে, কারো কাছে পেপার 2 গ্রুপ 1 যাবে। তার মানে আমার খাতা কিন্তু 4জন এক্সামিনার দেখতেছেন। এখন 4জন এক্সামিনারের কার কি মতামত আমরা তো সেটা জানি না, কিন্তু আমাদের আহ, স্যাররা পড়ে না, বুঝে না, এই একটা ভ্রান্ত ধারণা আছে। স্যাররা কিন্তু পড়ে, বুঝে, এবং একটা চোখের আরাম আছে। এই চোখের আরামের জন্য যেটা আমরা করব, সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেন অ্যান্সার করব
ক্রনোলজিক্যালি, মানে 1 2 3 4 5 6 7 8 9 10। আমি যদি কোনো কোয়েশ্চেনের উত্তর না জানি, সেক্ষেত্রে আমি ওই জায়গার জন্য জায়গা ছেড়ে দিব, যে আমি এই কোয়েশ্চেনটা বুঝতেছি না বা কোয়েশ্চেনটা আমি পারতেছি না। তাহলে আমি যেটা করছি, যে আমি 6 নাম্বার, সাপোজ 6 নাম্বার কোয়েশ্চেনের জন্য আমি জায়গা রেখে দিছি, যে এই কোয়েশ্চেনটা যেহেতু আমি পারি না, বুঝি না, আমার হয়তো এটা 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা লাগতে পারে ম্যাক্সিমাম, তো আমি 2 পৃষ্ঠা জায়গা রেখে দিছি, রেখে অ্যান্সার করছি, বাকিগুলো অ্যান্সার করে গেছি। তাহলে হয় কি, আমি যে বুঝি নাই, আমি যে পারি নাই, এই এই কনসেপ্টটা স্যারের মাথায় আসবে না। যখনই ক্রনোলজি চেঞ্জ হয়, তখনই এক্সামিনার ধরে নেয় যে তার প্রিপারেশন খারাপ। তাহলে যার প্রিপারেশন খারাপ, এক্সামিনার তো আমাকে চিনে না, এক্সামিনার আমার খাতাও চিনে না। তো সো তখন একটা মানে একটা কমন ধারণা হয় যে এই স্টুডেন্টের প্রিপারেশন ভালো না, তার মানে সে ভালো স্টুডেন্ট না। এটাই হচ্ছে একটা কমন থিম, কমন ধারণা। এই জন্য হচ্ছে খালি রাখা যাবে না, এক। দুই হচ্ছে, একটা ইন্ট্রোডাক্টরি লাইন আমি যখন দিব, মানে একটা কোয়েশ্চেনের শুরুতে তোমাকে এখন কোয়েশ্চেনটা কি বলছে, হাউ উইল ইউ ইভালুয়েট এন্ড প্রিপেয়ার দ্য পেশেন্ট, তুমি শুরুতেই লিখে ফেলা ইভালুয়েশন অফ দ্য পেশেন্ট, মানে কোনো ইন্ট্রোডাকশন তুমি দিলা না। তো জিনিসটা হচ্ছে খাতার সৌন্দর্য বাড়াইলো না, এটা কিন্তু সৌন্দর্য মানে কমাই এক অর্থে কমাই দিল। কারণ সরাসরি তুমি চলে গেছো, তুমি যদি একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিয়ে শুরু করতা, তাহলে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর হইতো। আচ্ছা, তাহলে একটা ইন্ট্রোডাক্টরি লাইন আমার থাকতে হবে। হয়তো আমার ইঙ্গুইনাল হার্নিয়া নিয়ে আমার কোনো ধারণাই নাই, তাহলে আমি পেডি নিয়ে লিখি যে পেডিয়াট্রিক পেশেন্ট ইজ ডিফার ফ্রম দ্য অ্যাডাল্ট বাই রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার and pharmacological, pharmacological and so many other point of view. So evaluation of this patient, এভাবে মানে আমার কথা যা তা লিখে আসো, মানে আহ, তোমার যে ইঙ্গুইনাল হার্নিয়া নিয়ে লিখতে হবে, তোমার একটা স্কোলিওসিস নিয়ে তোমার ধারণা নাই, কিন্তু সেক্ষেত্রে তোমার পেশেন্ট সম্পর্কে তো ধারণা আছে, পেশেন্ট সম্পর্কে ধারণা নাই, তোমার নিজের অ্যানেস্থেশিয়া নিয়ে তো ধারণা আছে যে পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়া কি করতে হয়। পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়া দিতে হলে আমার হচ্ছে এদের এই পেশেন্টগুলো পেরি অপারেটিভ মনিটরিং এর ক্ষেত্রে আমার মানে অ্যাটেনশন দিতে হয় বেশি, টেম্পারেচার মেনটেন করতে হয়, ফ্লুইড দিতে হয় সাবধানে, এই কথাগুলো লিখে দাও, যা খুশি লিখো, কিন্তু লিখবা। আচ্ছা, এখন আসে ইভালুয়েশন। এখন ইভালুয়েশনে দেখো, এখানে ও অনেক বড় করে লিখছে, যে হিস্ট্রির মধ্যে অনেকগুলা পয়েন্ট নিয়ে আসছে। এই পয়েন্টগুলো মেইনলি হচ্ছে আমরা আমাদের যে স্মিথের যে বইটা, এটা বের করো। স্মিথ হচ্ছে যে ওই যে চ্যাপ্টারটা 19 নাম্বার চ্যাপ্টার, তুমি জয়েন করো, যাও। স্যার বারবার বলতেছে তুমি জয়েন করতেছো না, তো আমটাকে আমাকে সুন্দর করে আমাকে দেখাও। অনিসা তোমাকে এরপরে বকা দিবে, আমাকে বলছে ফোন করে। এই যে এটা হচ্ছে আমাদের কত নাম্বার চ্যাপ্টার, হ্যাঁ 19 নাম্বার চ্যাপ্টার। 19 নাম্বার চ্যাপ্টারের ইয়াতে আসো, শুরুতে আসো, একদম ইয়া থেকে, আহ কি হিস্ট্রি বলে, থেকে। 380। হুম, আসছো? আসছি আপু। হুম, এখানে দেখো 380 পেজে হিস্ট্রি, হিস্ট্রির মধ্যে তার প্রথমে দিচ্ছে প্রেজেন্টিং কন্ডিশন, এগুলো কিন্তু সবগুলো হিস্ট্রি আন্ডারে পড়ছে। ফাংশনাল ক্যাপাসিটি, কনকারেন্ট মেডিকেল হিস্ট্রি, কনকারেন্ট মেডিকেল হিস্ট্রির আন্ডারে দিচ্ছে হচ্ছে তার ওএসএ আছে কিনা, তার ফ্রেইলটি আছে কিনা, তারপর হচ্ছে এরপর হচ্ছে অ্যানেস্থেটিক হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি। আচ্ছা, এরপর দেখো হিস্ট্রি অফ অ্যালার্জি, স্মোকিং হিস্ট্রি, তারপরে অ্যালকোহল হিস্ট্রি, সোশ্যাল সার্কামস্টেন্স হিস্ট্রি। এখন এটা আমরা কনকারেন্ট মেডিকেল হিস্ট্রির মধ্যে না লিখে আমরা যেটা করতে পারি, আমরা একটু এটাকে আলাদা পয়েন্টে লিখবো। তাহলে পয়েন্ট 1 আমার আসবে কি, হিস্ট্রির মধ্যে প্রথম হচ্ছে ফাংশনাল ক্যাপাসিটি। তাহলে ফাংশনাল ক্যাপাসিটির মধ্যে আমি তো তাকে জিজ্ঞেস করি, আমি পাকুতে তাকে প্রিঅপারেটিভ রুমে তাকে জিজ্ঞেস করি যে আপনি 2 তলা সিঁড়ি বেয়ে উঠতে পারেন কিনা বা হাঁপায় যান কিনা, তাহলে এটা আমার ফাংশনাল হিস্ট্রি। তাহলে ফাংশনাল ক্যাপাসিটির হিস্ট্রি, এটা কিন্তু আমরা কিন্তু ফাংশনাল ক্যাপাসিটি হিস্ট্রিও নেই, আমরা কিন্তু ফাংশনাল ক্যাপাসিটির এক্সামিনেশনও করি, দুটো ফাংশনাল ক্যাপাসিটি, তাহলে আমার হিস্ট্রিতেও থাকবে, এক্সামিনেশনও থাকবে। আচ্ছা, এরপরে তাকে আমরা জিজ্ঞেস করতেছি কিসে, তার যে মেডিকেল হিস্ট্রি, তার অন্য তার হিস্ট্রি গুলো কি কি, তার মধ্যে কি থাকবে,
মেডিকেল হিস্ট্রির মধ্যে তুমি শুধু তুমি আহ, এখানে লিখে কি ওএসএ আছে কিনা, তাহলে ওএস এর হিস্ট্রি আসবে, ওএসএ আর হচ্ছে ফ্রেইলিটি, এই দুটা দাও, ওএসএ এবং হিস্ট্রি। এরপরে বাকি হিস্ট্রি গুলোকে তুমি আলাদা করো। 3 নম্বরে দাও অ্যানেস্থেটিক হিস্ট্রি, 4-এ ফ্যামিলি হিস্ট্রি, 5-এ ড্রাগ হিস্ট্রি, তারপরে হচ্ছে 6-এ অ্যালার্জি হিস্ট্রি, এরপরে 7-এ হচ্ছে স্মোকিং হিস্ট্রি, 8-এ অ্যালকোহল হিস্ট্রি, আর 9-এ হচ্ছে সোশ্যাল সার্কামস্টেন্সেস। গেল। এখন আছে ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে এই পাশে যে টেবিলটা আছে 19.3, এই এক্সামিনেশন গুলো রাখো। এগুলো হচ্ছে তাহলে সবার জন্য সেম হবে। আমি বারবার বলতেছি, এই যে হিস্ট্রি নিলাম, এই যে এক্সামিনেশন করলাম, এগুলো কিন্তু মোটামুটি সবার জন্য সেম, ডিপেন্ড হুম। করবে পেশেন্টের উপরে, তার কন্ডিশনের উপরে। আমি কম বেশি এখান থেকে বাড়াবো বা কমাবো। তাহলে ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমার এই 19.3 টেবিলে যা যা আছে, জেনারেল, সিবিএস, আরএস, এআরওয়ে, সিএনএস, এখানে যা আছে এটা লিখলে যথেষ্ট। আচ্ছা, এরপর আসো ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের মধ্যে দেখো অনেকগুলো ইনভেস্টিগেশন। কার্ডিওরেসপিরেটরি ইনভেস্টিগেশনের মধ্যে কি আছে? প্লাজমা বায়োমার্কার, ইসিজি, রেস্টিং ইকো, বিএসই, তারপর হচ্ছে পার্মানেন্ট ফাংশন টেস্ট। এগুলো এতগুলো তো দরকার নেই। আমাদের এই যে টেবিলটা আছে গাইডলাইন ফর প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন, এখানে টোটাল 13টা ইনভেস্টিগেশন আছে। তাহলে এই 13টা ইনভেস্টিগেশন হচ্ছে আমি পেশেন্টদেরকে করাবো। তার সাথে আমার কিছু এক্সট্রা ইনভেস্টিগেশন থাকবে। সেটা কি? সেটা হচ্ছে টেস্ট অফ ফাংশনাল ক্যাপাসিটি। এর মধ্যে কি কি থাকতেছে? এর মধ্যে 6 মিনিট ওয়ার্ক টেস্ট, ইনক্রিমেন্টাল শাটল ওয়ার্ক টেস্ট, কার্ডিওপালমোনারি এক্সারসাইজ টেস্টিং, এই নামগুলো আসবে। আচ্ছা, রিস্ক, এরপরে পয়েন্টটা কি? রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড অপটিমাইজেশন। তাহলে রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড অপটিমাইজেশনের মধ্যে আমাদের যদি পেশেন্ট পেশেন্টের যে কন্ডিশন তার উপর যদি তার কোনো ধরনের স্কোরিং সিস্টেম থাকে, তাহলে সেই স্কোরিং সিস্টেম গুলো এখানে থাকবে। আচ্ছা, এরপরে তুমি চাইলে এএসএ ক্লাসিফিকেশন এখানে তুমি অ্যাড করতে পারো, যে আরেকটা পয়েন্ট দিয়ে আমি দিলাম যে পেশেন্টের এএসএ ক্লাসিফিকেশন। ওকে। আচ্ছা, এবং লাস্টে আসতেছে কি আমাদের অপটিমাইজেশন। তাহলে এই হলো আমার একটা পেশেন্ট গুছানোর পয়েন্ট। এরপর আসো প্রিপারেশন। প্রিপারেশন দেখো, এটা হচ্ছে 398 নম্বর পেজ। প্রোভাইডিং ইনফরমেশন টু দ্য পেশেন্ট অ্যান্ড অবটেনিং কনসেন্ট। গেল। জেনেরিক প্রিপারেশন। জেনেরিক প্রিপারেশনে দেখো কি লিখতেছে, যে সবগুলা পেশেন্টকে আমি কি দিব? অ্যাডভাইস রিগার্ডিং প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাডমিশন, ইনক্লুডিং এক্সপেকটেশন অফ ডিউরেশন অফ স্টে অথবা সেম ডে ডিসচার্জ। তার মানে একটা পেশেন্ট আসলে সে কিভাবে ভর্তি হবে, তার কতদিন থাকতে হবে, তার নাকি সেদিনই তার ডিসচার্জ হয়ে যাবে, এগুলো নিয়ে, এবং সে কখন আসবে, কিভাবে, মানে কোথায়, হসপিটালের কোথায় আসবে, কাকে সঙ্গে নিয়ে আসবে, এই কথাগুলো কিন্তু আমার পেশেন্টকে বলতে হবে। তাহলে এটা কিন্তু আমার জেনারিক প্রিপারেশনের পার্ট। গেল। তারপর কি দিব? ফাস্টিং ইনস্ট্রাকশন। তাহলে ফাস্টিং ইনস্ট্রাকশন কিভাবে দিতে হয় আমরা সবাই জানি। এরপর হচ্ছে টেইলর্ড অ্যাডভাইস রিগার্ডিং মেডিকেশন। তাহলে টেইলর্ড অ্যাডভাইস রিগার্ডিং মেডিকেশন কি? যে পেশেন্ট যদি কোনো ওষুধ খায়, তাহলে সেই ওষুধগুলা কখন খাবে, কখন বন্ধ করবে, সেই অনুসারে আমি তাকে অ্যাডভাইস দিলাম। স্পেসিফিক প্রিপারেশনের মধ্যে দেখো এখানে বলতেছে যে সার্টেন কোমরবিডিটি ক্যান অ্যাকোয়ার অ্যাডিশনাল প্রি অপারেটিভ প্রিপারেশন। যেমন এক্সাম্পল দিছে কিছু, যে ইমিডিয়েট, মানে তার কোনো ব্লাড প্রি অপারেটিভ ফেজে কোনো ব্লাড ট্রান্সফিউজ করতে হচ্ছে কিনা। গেল। আইভি হাইড্রেশন ফর দোজ পার্টিকুলার হাই রিস্ক অফ রেনাল ইম্পেয়ারমেন্ট অর সিগনিফিকেন্ট হাইপারক্যালসিমিয়া। তাহলে এই পয়েন্ট, 3টা পয়েন্ট এখানে। ব্রিজিং অ্যান্টিকোয়াগুলেশন দেখো, আমরা কিন্তু মেডিকেশন নিয়ে অ্যাডভাইস করতেছি জেনেরিক প্রিপারেশনে, কিন্তু অ্যান্টিকোয়াগুলেশন নিয়ে তাকে আমরা যে ব্রিজিং অ্যান্টিকোয়াগুলেশন করতেছি, এটা কিন্তু আমরা নিয়ে আসছি স্পেসিফিক প্রিপারেশনে। তাহলে স্পেসিফিক প্রিপারেশনের মধ্যে 3টা জিনিস থাকবে, যে প্রি অপারেটিভ ফেজে ব্লাড ট্রান্সফিউশনের দরকার আছে কিনা, বা সেটা যদি করতে হয় সেটার জন্য কখন সে ভর্তি হচ্ছে। আইভি হাইড্রেশন কার জন্য? যাদের রেনাল ইম্পেয়ারমেন্ট আছে অথবা হাইপার ক্যালসিমিয়া আছে সিগনিফিকেন্ট। এবং ম্যানেজমেন্ট অফ ব্রিজিং অ্যান্টিকোয়াগুলেশন। আচ্ছা, দিস রিকোয়ারমেন্ট না, সুন্দর নেই। These requirements should be decided by preoperative assessment clinic and having sought specific specialist advice and clearly documented and communicated this to all relevant member of the surgical team. এটা লাগবে না, জাস্ট ওই 3টা বুলেট হচ্ছে আমার দরকার। এরপর হচ্ছে কমিউনিকেশন অফ অ্যান্টিসিপেটেড পেরিঅপারেটিভ কেয়ার নিডস। এটা হচ্ছে
যে পেশেন্ট রিকোয়ারিং বুকিং ফর এক্সটেন্ডেড রিকভারি, যে এইচডিইউ না আইসিইউ তে থাকবে, এটাই হচ্ছে আমি তাকে আইডেন্টিফাই করব। আচ্ছা আপু, প্রি মেডিকেশনটা কি প্রিপারেশনের মধ্যে আসবে কিনা? দরজা খুলে দাও। হ্যাঁ বল। বললাম প্রি মেডিকেশনটা প্রিপারেশনের মধ্যে আসবে কিনা। আচ্ছা, এখন আসো প্রি মেডিকেশন প্রিপারেশনের মধ্যে আসবে কিনা। এটা হচ্ছে প্রি মেডিকেশন প্রিপারেশনের মধ্যে আমরা দিব না। প্রিপারেশন যখন দেখতেছো, দেখো এই প্রিপারেশন কিন্তু আমরা সবসময় এই 4টা পয়েন্ট মধ্যেই স্মিতে শেষ হয়ে গেছে, এবং প্রি মেডিকেশন নিয়ে সে কিন্তু আলাদা করে চ্যাপ্টার আলাদা করে। করছে। আচ্ছা, হুম এখন প্রি মেডিকেশনটা আমরা তাহলে কোথায় দিব? প্রি মেডিকেশন কি আমি আমার ওটিতে ওটি শুরুতে দিব, নাকি হচ্ছে আমি তাহলে কোথায় দিব প্রি মেডিকেশন? প্রি মেডিকেশন বলতেছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ ইন দ্য 2 hour পিরিয়ড বিফোর ইন্ডাকশন অফ অ্যানেস্থেশিয়া। তাহলে প্রি মেডিকেশন আমার কিন্তু অ্যানেস্থেশিয়ার মধ্যেই একটা পার্টের অংশ, ইন্ট্রাঅপারেটিভ অ্যানেস্থেশিয়ার একটা অংশই হবে প্রি মেডিকেশন, এটা এর মধ্যে পড়বে না। তবে যদি তুমি দাও, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো ভুলও হবে না যে তুমি তাকে প্রি মেডিকেশন করলা, প্রি মেডিকেশন করে 2 ঘন্টা আগে তুমি তাকে দিলা, কোনো ভুল নাই। তবে প্রিপারেশনের মধ্যে প্রি মেডিকেশন, জেনেরিক প্রিপারেশনের মধ্যে আমরা প্রি মেডিকেশনটাকে ঢুকাই দিতে পারি, মানে প্রি মেডিকেশন আলাদা করে কোনো ব্রড হেডিং এ না দিয়ে জেনেরিক প্রিপারেশনের মধ্যে আমি প্রি মেডিকেশন ঢুকাই দিতে পারি, যে তাকে আমি প্রি মেডিকেশন সম্পর্কিত তাকে আমি অ্যাডভাইস দিলাম যে 2 ঘন্টা আগে আপনি এই জিনিসগুলা খাবেন। হুম আচ্ছা, আমি একটা জিনিস পাঠাই, আমি আমি বলি, আমি হচ্ছে 2টা আহ, জিনিসের অ্যাজমার একটা মানে একটা অ্যাজমার হচ্ছে পুরো অ্যাসেসমেন্ট এবং এক্সামিনেশন ইনভেস্টিগেশন রিস্ক অ্যাসেসমেন্ট এগুলো পুরোটা লিখছে উইথ প্রিপারেশন সহ। এই জিনিসটা আমি একটু বলি, জাস্ট শুনে যা জিনিসটার মধ্যে কি কি আছে। এটা আমি অ্যাজমা সম্পর্কে লিখছিলাম, কিন্তু এটা তো যে কোনো জিনিসের মধ্যেই পড়বে। তাহলে মানে এবং এটা আমি ফলো করছিলাম যে সবগুলো ডিজিজের জন্য আমি এই প্যাটার্নে লিখবো এভাবে। তাহলে আমি বলতেছি, প্রথমে আমি শুরু করলাম হিস্ট্রি। হিস্ট্রিতে আমার কি থাকবে? প্রেজেন্টিং কন্ডিশন। তাহলে প্রেজেন্টিং কন্ডিশনের মধ্যে কি কি, যেটা ডিউরেশন কত, ফ্রিকোয়েন্সি, সিভিয়ারিটি, ওই কি কি প্রভোকিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, রিসেন্ট কোনো অ্যাটাক হয়েছে কিনা, এটা হচ্ছে তার প্রেজেন্টিং কন্ডিশন। তারপর বলছি ফাংশনাল ক্যাপাসিটি। এরপর হচ্ছে কনকারেন্ট মেডিকেল হিস্ট্রি, তার অন্যান্য কনকারেন্ট কোনো কন্ডিশন আছে কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে পয়েন্ট গুলা, যে অ্যানেস্থেটিক হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে কি নিব আমি? ফ্যামিলি হিস্ট্রি কি অ্যাজমা আছে কিনা এইটা নিলাম, তার হচ্ছে কোনো ধরনের ফ্যামিলিতে যদি কারো অ্যানেস্থেটিক হিস্ট্রি থেকে থাকে তাদের কোনো ডিলেড রিকভারি ছিল কিনা সেগুলো হিস্ট্রি নিলাম। এরপর হচ্ছে ড্রাগ হিস্ট্রি। তাহলে এই আম, আহ, যে কোনো পেশেন্টের আমার কিন্তু ড্রাগ হিস্ট্রিটা লাগবেই। ড্রাগ হিস্ট্রি কি আমাদের স্মিথের মধ্যে ছিল? ছিল। হুম। আচ্ছা, আপু আছে। হ্যাঁ। এরপর হচ্ছে স্মোকিং হিস্ট্রি, অ্যালার্জিক হিস্ট্রি, অ্যালকোহল হিস্ট্রি। আমি এখানে যেটা বাদ দিয়ে গেছিলাম, সেটা কি বাদ দিছি? একটা জিনিস বাদ দিছি, সেটা কি বলতো? হুম, ওইটা আহ, স্মোকিং হিস্ট্রি, অ্যালকোহল হিস্ট্রি, অ্যালার্জিক হিস্ট্রি। এটা যেটা নিয়ে নেই সেটা হচ্ছে সোশ্যাল সার্কামস্টেন্সেস, এটা নিয়ে নেই। সোশ্যাল, হ্যাঁ, সোশ্যাল সার্কামস্ট্যান্সেস। হ্যাঁ, তার মানে এমন একটা হিস্ট্রি। আচ্ছা, তাহলে এখন একজন বল। আমার মনে হচ্ছে তোদের এই জিনিসটা নিয়ে হচ্ছে এখনো ক্লিয়ার হয় নাই। যদি আমি হিস্ট্রি একটা পেশেন্টের জিজ্ঞেস করি, কি কি পয়েন্ট থাকবে দেখি, সানজিদা বল। প্রেজেন্টিং কন্ডিশন থাকবে একটা, হুম। তারপর তার ফাংশনাল ক্যাপাসিটি থাকবে, তুই এক তার দুই দিয়ে বল, কনকারেন্ট। এক দুই দিয়ে বলে যা। এক হচ্ছে প্রেজেন্টিং মানে ইলনেস বা প্রেজেন্টিং কন্ডিশন। হ্যাঁ। 2 ফাংশনাল ক্যাপাসিটি। 3 হুম। কনকারেন্ট মেডিকেল হিস্ট্রি, যার হুম। মধ্যে বলবো পেশেন্টের ফ্রেইলটি আছে কিনা, ওএসএ আছে কিনা, আহ আর একটা কি যেন ছিল, অ্যানিমিয়া আছে কিনা, এগুলো মনে হয় ছিল। হুম। এরপরে পেশেন্টের অ্যানেস্থেটিক হিস্ট্রি নিব,
হুম ফ্যামিলি হিস্ট্রি নিব, ড্রাগ হিস্ট্রি নিব, অ্যালার্জিক হিস্ট্রি নিব, হুম অ্যালকোহল হিস্ট্রি নিব, সোশ্যাল সার্কামস্টেন্সেস হিস্ট্রি নিব, হুম স্মোকিং হিস্ট্রি। স্মোকিং হিস্ট্রি নিব। হ্যাঁ, তাহলে এগুলো গেল আমার হিস্ট্রির পার্ট। এগুলো এখন, এগুলো হচ্ছে সবগুলো পেশেন্টের কমন হিস্ট্রির পার্ট। এরপরে এক্সামিনেশন। এক্সামিনেশন নিয়ে ঝামেলা হওয়ার কথা না, কারণ এক্সামিনেশন ওই যে বললাম ওই ওই সবটা। টেবিলের মধ্যে যা আছে হুম। ওগুলাই। এখন পপি বল যে ইনভেস্টিগেশনের মধ্যে তুই কি কি লিখবি? ফারজানা, পপি গেছে গিয়ে। আচ্ছা, আপু তো আছে মনে হয়। তুমি শুনতেছে না, হয়তো উঠে গেছে। হ্যালো। হ্যাঁ বল, ইনভেস্টিগেশনের মধ্যে কি কি হ্যাঁ লিখবি? হ্যাঁ, ইনভেস্টিগেশনের মধ্যে তো আমার এখানে যে পয়েন্ট গুলো আছে, হ্যাঁ, ওই এখানে তো প্রেগনেন্সিতে 19টা জিনিস বা লেখা, তখন যেগুলো 19টা জিনিস কি লেখার দরকার আছে? সবগুলো তো লেখার দরকার নাই আপু। হ্যাঁ, তাহলে 19টা জিনিসের মধ্যে হচ্ছে আমার যেমন হচ্ছে প্রেগনেন্সি টেস্ট, পেশেন্ট পেশেন্ট মানে রিপ্রোডাক্টিভ এজে না হলে আমার তো প্রেগনেন্সি টেস্ট লেখার দরকার নাই। দরকার তারপর এটা তো হচ্ছে, ওই যে এই যেটা আপু বলে দিছিলেন, যে পয়েন্ট করে করে। হ্যাঁ মানে 19টার মধ্যে লিখতে পারলে ভালো, না লিখতে পারলেও কোনো অসুবিধা নাই, কিন্তু একদম অ্যাসেনশিয়াল যেগুলা, যেমন হচ্ছে অ্যাসেনশিয়াল বলতে হচ্ছে পেশেন্টের কন্ডিশনের উপর ভিত্তি করে সেগুলো ফুল লিখতে পারি। ব্লাড কাউন্ট। এইগুলো হচ্ছে এইখানে যে 19.4 টেবিলে যে ইনভেস্টিগেশন গুলো লেখা হয়েছে, এগুলো হচ্ছে মোটামুটি কম বেশি সবার জন্য সেম থাকে, কিন্তু একটা পেশেন্ট যদি তার ওই যেটা বললাম স্কোলিওসিস, স্কোলিওসিসের পেশেন্টের আমার কিন্তু এবিজি, হ্যাঁ এটা একটা লাগবেই। স্কোলিওসিসের হুম। পেশেন্টের আমার একটা হচ্ছে এখানে ইকো, ইকো হচ্ছে লাগবে, ইকো এটার মধ্যে ইনক্লুড করছে, তারপর লাং ফাংশন টেস্টও এখানের মধ্যে ইনক্লুড করা আছে এবিজি। তাহলে মোটামুটি এখানে মোটামুটি যা দেওয়া আছে সবকিছুই লাগতেছে। আমি এক্সট্রা হিসেবে লিখতে পারি ওই যে কার্ডিয়াক বায়োমার্কার গুলা, তারপরে হচ্ছে তার ডোবুটামিন স্ট্রেস ইকো, এগুলো হচ্ছে আমার অ্যাডিশনাল, অ্যাডিশনাল হিস্ট্রি। আচ্ছা, এরপর আসো রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে আমি কি দিয়ে দিব? রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে তখন আমি এএসএ ক্লাসিফিকেশন ঢুকাই দিব রিস্ক অ্যাসেসমেন্টের ভিতরে। এইটা লিখো, রিস্ক অ্যাসেসমেন্টের আন্ডারে রিস্ক যা কিছু অ্যাসেসমেন্ট এন্ড আছে আপু। অপটিমাইজেশন, এই রিস্ক অ্যাসেসমেন্টের হেডিং এর ভিতরে এএসএ থাকবে। এসে। হ্যাঁ, আচ্ছা। এএসএ থাকবে, সর্ট থাকতে পারে, সর্ট সার্জিক্যাল আউটকাম রিস্ক টুল, এটা থাকতে পারে এএসএ সর্ট। তারপর হচ্ছে পোসাম, পোসাম বা পি পোসাম, এগুলো থাকবে। মেইস, মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট। হ্যাঁ সুন্দর হয়েছে দাদু। আচ্ছা, আর একটা হচ্ছে অ্যারিস্কেট এবং পেডিস্কোপ। তাহলে রিস্ক অ্যাসেসমেন্টের, হ্যাঁ সুন্দর হয়েছে। রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে তাহলে কি কি থাকতেছে আমাদের? রিস্ক এসে থাকবে, এসে, তারপরে তারপরে শর্ট থাকবে, সর্ট। শর্ট থাকবে, তারপর হচ্ছে পিপসাম থাকবে, হুম, আর হচ্ছে মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট থাকবে, অ্যারিস্কেট থাকবে, পেরিস্কোপ থাকবে, 6টা হ্যাঁ জিনিস। অ্যারিস্কেট পেরিস্কোপ। অ্যারিস্কেট পেরিস্কোপ মূলত হচ্ছে যদি পেশেন্টের হচ্ছে কোনো ধরনের চেস্ট ইনফেকশন থাকে বা চেস্ট ডিজিজ থাকে কনকারেন্ট, সেক্ষেত্রে আমরা লিখবো, আদারওয়াইজ লেখার না লিখলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে যে কি বলে আরসিআই, লিজ রিভাইস কার্ডিয়াক রিস্ক ইন্ডেক্স, এটাও থাকবে। আচ্ছা। এগুলো হচ্ছে মানে আমরা তাহলে রিস্ক অ্যাসেসমেন্ট যখন বলবো, তাহলে আমাদের রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে অনেকগুলো পয়েন্ট চলে আসছে। এটা হচ্ছে এএসএ, সর্ট, তারপর হচ্ছে পি হুম। পসাম, এরপর হচ্ছে আমার মেইস, তারপর থাকবে আরসিআই, এরপর হচ্ছে আমাদের অ্যারিস্কেট পেরিস্কোপ। অ্যারিস্কেট পেরিস্কোপটা হচ্ছে মূলত চেস্ট ইনফেকশন বা হচ্ছে পালমোনারি, তার আছে কিনা কি বলে পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশন হচ্ছে কিনা এটা দেখার জন্য। এরপর আসো অপটিমাইজেশন। তাহলে অপটিমাইজেশনের মধ্যে এখানে অপটিমাইজেশনে কিছু পয়েন্ট আছে, যেমন দেখো 397 নাম্বার পেজ,
অপটিমাইজেশন ওরা কি দেখো, এখানে 397 নম্বর পেজে দেখো কিছু বুলেট দিছে। বুলেট হচ্ছে এক্সাম্পল অফ দ্য শর্টার টার্ম অপটিমাইজেশন স্ট্র্যাটেজিজ ইনক্লুড দ্য ফলোইং: প্রি অপারেটিভ ভেনিসেকশন, ট্রিটমেন্ট অফ অ্যাসিম্পটোমেটিক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ট্রিটমেন্ট অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, intensive escalation of insulin therapy where diabetic control is suboptimal over 6 to 8 period। তাহলে আমরা কি বলতেছি এখন, অপটিমাইজেশনের মধ্যে যদি বলে যে তো রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড স্ট্র্যাটিফিকেশন, আর একটা থাকবে কি অপটিমাইজেশন। তাহলে অপটিমাইজেশনের মধ্যে আমাদের পয়েন্ট কি কি থাকতে পারে, যদি পেশেন্টের ডায়াবেটিক পেশেন্ট হয় তাহলে তার ব্লাড সুগার লেভেলটাকে হচ্ছে মেনটেন করা, তাকে হচ্ছে আমাদের যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে সেটাকে ট্রিটমেন্ট করা, তার যদি অ্যাক্টিভ ফিব্রিলেশন থেকে থাকে অ্যাসিম্পটোমেটিক তাহলে সেটাকে ট্রিটমেন্ট করা। এই তিনটা পয়েন্ট, যে প্রি অপারেটিভ ভেনিসেকশন তো আসলে খুব একটা আমরা আমাদের সাথে পরিচিত না, আমাদের লাগে না। ভেনিসেকশনের পয়েন্ট বাদ দিলেও কিন্তু আমরা এই বাকি তিনটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। তাহলে অপটিমাইজেশনের মধ্যে আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে ওয়েট কমাতে বলবো তাকে, তাকে আমরা বলবো যে আপনি কি বলে, যদি তার ইনফেকশন থেকে থাকে অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তো সেটাকে আমরা অপটিমাইজ করে আসতে বলবো। তাহলে প্রি অপারেটিভ, স্মোকিং হিস্ট্রি আমরা নিচ্ছি ঠিক আছে, কিন্তু এখানে তো অপটিমাইজেশনের ক্ষেত্রে স্মোকিং এর কথাটা বলা উচিত না যদি স্মোক করে। হ্যাঁ হুম। অবশ্যই অবশ্যই, পেশেন্ট যদি 4 স্মোকার সপ্তাহ হয়, বন্ধ রাখবে। ওই পেশেন্ট যদি স্মোকার হয় অবশ্যই এখানে অপটিমাইজ করতে হবে তাকে, তাকে অপটিমাইজেশনের মধ্যে অবশ্যই স্মোকিং আসবে। তাহলে এই অপটিমাইজেশনের মধ্যে যে পয়েন্ট গুলো এখন আসতেছে, তাহলে আমি যেমন ও তার ওয়েট কমাতে বলতেছি, তাকে আমি স্মোকিংটাকে অপটিমাইজ করতে বলতেছি। তাহলে এই পয়েন্ট গুলো, তাহলে আমাদের পয়েন্ট কয়টা হয়েছে, 5টা পয়েন্ট হয়েছে। একটা হচ্ছে প্রথমে কি বললাম, যদি তার ডায়াবেটিস থাকে ডায়াবেটিস কন্ট্রোলে ইনসুলিন থেরাপিটাকে কম মানে আমরা অপটিমাইজ করলাম। 2 নম্বর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকলে সেটাকে আমরা কারেকশন করব বা ট্রিটমেন্ট করব। 3 নম্বরে হচ্ছে তার যদি ওয়েট ওয়েট অপটিমাইজেশন করতে বলবো। 4 হচ্ছে স্মোকিং ইয়া করবে, স্মোকিং এর ক্ষেত্রে শব্দটা কি জানি আসে, সিসেশন সিজেশন, নাকি? হ্যাঁ স্মোকিং সিজেশন করবে, মিনিমাম হচ্ছে 6 সপ্তাহ। আচ্ছা, তারপর হচ্ছে লাস্টেরটা হচ্ছে যদি তার অ্যাসিম্পটোমেটিক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে তাহলে সেটা সে অপটিমাইজ করলো। ওকে। আপু হাইপারটেনশন থাকলে সেটার মানে হচ্ছে ইয়ার মধ্যে না, রেঞ্জের মধ্যে থাকতে হবে এরকম কোনো হাইপার কিছু? টেনশনের মধ্যে যেটা বল, হাইপার টেনশন থাকে দেখো, এটা বলছে যদি হাইপার টেনশনে বেশি হয়, মানে স্টেজ 3-4, সেটা হচ্ছে 180 বা 110-এর বেশি হয়, তখন সেক্ষেত্রে কিন্তু তাকে একদম ব্লাড প্রেশার কন্ট্রোল করে আসতে হবে। শোনো, হাইপার টেনশন যখন যেমন আমি হাইপার টেনসিভ, তাহলে আমি হাইপার টেনসিভ, হুম। আমি কিন্তু অ্যান্টি হাইপার টেনসিভ মেডিকেশনের মধ্যে নিচ্ছি, আমার 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনি হাইপার টেনশন অপটিমাইজেশন বলতে পারে, আমার কিন্তু মানে বলা যাবে না জিনিসটা তা না। জিনিসটা হচ্ছে যদি তার 180 বা 110-এর বেশি হয় তখন তাকে কিন্তু মানে তাকে তখন আর আমাদের আসলে অপটিমাইজেশনের মধ্যে সে থাকতেছে না, তাকে একদম বলতেছে কি প্রাইমারি কেয়ারে চলে যাবে সে, অ্যাজ পার দা মানে মানে ইয়ার গাইডলাইন, এএসএ গাইডলাইন। বুঝা গেছে, রেফার ব্যাক টু দা প্রাইমারি কেয়ার ফর ব্লাড প্রেশার কন্ট্রোল, মানে সে মানে কিন্তু আমি তখন, ফিজিশিয়ানের কাছে পাঠাবো না আপু? ওই যে ওর যে ফিজিশিয়ান থাকে, ওদের তো হ্যাঁ ফিজিশিয়ান ভাগ করা থাকে, হ্যাঁ ওদের যে প্রাইমারি ওর ফিজিশিয়ানের যে কাছে পাঠাবো। লোকাল ফিজিশিয়ান বা ওর যে ইয়া ছিল, মানে প্রাইমারি ফিজিশিয়ান, তার কাছে আমি তাকে পাঠাবো সে ব্লাড প্রেশার কন্ট্রোল করে আসতে, কারণ ব্লাড প্রেশার তো আমার 2 সপ্তাহের মধ্যে বা 7 দিনের মধ্যে ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না। বুঝা গেছে? হবে। হুম। আমি শুরু থেকে একবার বলি গুছায়া, তারপর তোমরা দুজন আমাকে আলাদা আলাদা করে বলবা, কেমন? আচ্ছা আপু। কারণ এই জায়গাগুলো ক্লিয়ার না হইলে হয় কি, বারবার একই জিনিস নিয়ে আমরা মানে প্যাচে পড়বো। প্রথমে হচ্ছে আপু একটা এখান থেকে 2টা থেকে 3টা কোশ্চেন আসবে, হ্যাঁ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে বিভিন্ন সিনারিও দিয়ে। হ্যাঁ কোয়েশ্চেন তো আসবে, কোয়েশ্চেন প্রিপারেশন বা হচ্ছে প্রিপারেশন যেটাই হোক, কোয়েশ্চেন একটা আসবেই, এটা তো বলার মানে অপেক্ষা রাখে না। আচ্ছা আসো, প্রথম কথা বলতেছি কি যে একটা পেশেন্টের প্রিপারেশন ইভালুয়েশন যদি বলি, তখন আসবে হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে আমি কি নিব, কি হিস্ট্রি নিব? প্রথম হচ্ছে তার প্রেজেন্টিং কন্ডিশন। প্রেজেন্টিং কন্ডিশনে কি থাকবে, প্রেজেন্টিং কন্ডিশনে ওই পেইনের মতো হিস্ট্রি নিব, হ্যাঁ। সক্রেটিস, তার সাইড তো হবে না, এটা বলবো যে মানে জাস্ট সক্রেটিস পুরোটা তো এখানে বসবে না, কিছু কিছু পয়েন্ট নিবে, যে শুরু কবে হয়েছে, কতদিন ধরে আছে, কি কি হইলে বাড়ে, এখন কেমন আছে, কখন এটার জন্য হচ্ছে সিভিয়ার হয়েছে কিনা, হ্যাঁ এগুলো হচ্ছে তার হিস্ট্রি, তার অ্যাসোসিয়েটেড কোনো সিমটম আছে কিনা, এগুলো হচ্ছে